Hello everyone, welcome to today's light. আজকে বডি ফ্লুইড অ্যান্ড ইমিউনোলজি লেকচার 5-এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের লেকচারে আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলেছিলাম। আজকে সেটা আমরা একবার কুইক রিভিশন করে নেব। তো থ্যালাসেমিয়াটা আমাদের কি ছিল? ইট ওয়াজ আ জেনেটিক্যাল ডিসঅর্ডার। এর একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার ছিল, মানে এটা ওয়ান জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে সেটা যেত। ওকে, মানে পেরেন্টস থেকে বেবি অ্যান্ড সেখান থেকে আবার নেক্সট জেনারেশনে, তো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এটা ট্রান্সফার করে। তো এই ধরনের যে ডিজিজগুলো হয়ে থাকে এটাকে জেনেটিক্যাল ডিসঅর্ডার বলা হয়ে থাকে। তো এই যে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এর ফলে কি হতো, থ্যালাসেমিয়াটা কি কজ করে? ডিফেক্টিভ হিমোগ্লোবিন প্রোডাকশন। এর ফলে ডিফেক্টিভ হিমোগ্লোবিন প্রোডাকশনটা হয়ে থাকে। ওকে, এবার হিমোগ্লোবিন যদি ডিফেক্টিভ প্রোডাকশন হয়ে থাকে, তাহলে আমাদের আরবিসি যেটা প্রোডাকশন হবে, আমাদের আরবিসিটাও কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাবে। ওকে, অ্যাবনর্মাল আরবিসি। এবার এই যে অ্যাবনর্মাল আরবিসি, এইটা কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম, আমাদের বডির যে ইমিউন সিস্টেম, আমাদের এই ইমিউন সিস্টেম কিন্তু এই যে অ্যাবনর্মাল আরবিসি, ইমিউন সিস্টেম ফেলস to recognize this abnormal RBC. এই যে অ্যাবনর্মাল আরবিসিটা যেটা তৈরি হচ্ছে, এটাকে কিন্তু আমাদের যে ইমিউন সিস্টেম কিন্তু এই অ্যাবনর্মাল আরবিসিকে চিনতে পারবে না বা রিকগনাইজ করতে পারবে না। ফলে এই যে অ্যাবনর্মাল আরবিসি, এটাকে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম ডিস্ট্রয় করা বা মেরে ফেলতে শুরু করে। স্টার্টস destroying this RBC, this abnormal RBC. ওকে, এটা কে করে? আমাদের ইমিউন সিস্টেম কি মনে করে যে এইটা একটা ফরেন পার্টিকেল, এটাকে সে একটা ফরেন পার্টিকেল মনে করে। ওকে, তো যখন সে এটাকে একটা ফরেন পার্টিকেল মনে করবে বা প্যাথোজেন মনে করবে, তখন কিন্তু সে এটাকে ডিস্ট্রয় করতে শুরু করবে। এই যে আমাদের অ্যাবনর্মাল আরবিসি, যেটা আমাদের নর্মাল না, তার শেপটা আলাদা হতে পারে, অ্যাবনর্মাল শেপের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু রিকগনাইজ করতে পারবে না, আর সেটাকে সে ফরেন পার্টিকেল বা প্যাথোজেন হিসেবে রিকগনাইজ করবে, আর সেটাকে সে কিন্তু অ্যাটাক করে ডিস্ট্রয় করতে শুরু করবে। ওকে, তো এখান থেকে কি হবে যে আমাদের যে আরবিসিটা রয়েছে আর যে হিমোগ্লোবিন রয়েছে, আরবিসির ভেতরে কিন্তু হিমোগ্লোবিন থাকে। এইবার আরবিসি ডেস্ট্রয়স ইন স্প্লিন। তো বেশি মাত্রায় আরবিসি যখন, স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় আরবিসি যখন আমাদের স্প্লিনে ডিস্ট্রয় হবে, তখন কিন্তু স্প্লিনের ওপর লোডটা বেড়ে যাবে। স্প্লিনের ওপরে আমাদের লোডটা বেড়ে যায়। লোড অন স্প্লিন, আমাদের যে স্প্লিন রয়েছে তার উপরে লোডটা বেড়ে যায়। এর উপরে যদি লোডটা বেড়ে যায়, তাহলে আমাদের স্প্লিনের সাইজটা বেড়ে যাবে। ওকে, স্প্লিনের যে সাইজ অফ স্প্লিন, এটাও কিন্তু বেড়ে যায়। আর যখন সাইজ অফ স্প্লিন বেড়ে যাবে, তখন এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। এই জিনিসটাকে কি বলা হয়? দিস ইজ নোন অ্যাজ স্প্লিনোমেগালি। ওকে, এটাকে স্প্লিনোমেগালি বলা হয়। এরপরে এর ভিতরে আর কি রয়েছে? হিমোগ্লোবিন রয়েছে। ওকে, এবার এই যে হিমোগ্লোবিনটা কোথায় ডিস্ট্রয় হয়? হিমোগ্লোবিন ডিজেনারেটস ইন লিভার। এবার লিভারেও যদি আমাদের বেশি মাত্রায় হিমোগ্লোবিনটা ডিস্ট্রয় হতে থাকে বা ডিজেনারেট হতে থাকে, তাহলে লিভারের উপরেও কিন্তু লোডটা বেড়ে যাবে। তো লোড অন লিভার এটাও কিন্তু বেড়ে যায়। এবার লিভারের উপর যখন লোড বেড়ে যাবে, তখন লিভারের সাইজটাও কিন্তু বেড়ে যাবে। তো সাইজ অফ লিভার
এটাও কিন্তু আমাদের বেড়ে যায়। তো এইখান থেকে কি হবে, আমাদের হেপাটোমেগালি বা লিভারের সাইজটা বেড়ে যাবে। হেপাটোমেগালি। ওকে, এইবার এই যে আরবিসিটা ডিস্ট্রয় হচ্ছে, আরবিসি যে ডিস্ট্রাকশন, এইখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, অ্যানিমিয়া। আমাদের অ্যানিমিয়াটা তৈরি হচ্ছে। ওকে, তো এখানে আমরা কি কি দেখলাম, যে এই যে থ্যালাসেমিয়া, এটা হচ্ছে আমাদের একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, মানে এটা ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন, একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে কিন্তু এটা ট্রান্সফার হয়। ওকে, তো এই ধরনের যে ডিসঅর্ডার, যেগুলো একটা জেনারেশন থেকে, একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যেটা ট্রান্সফার হয়, সেটাকে জেনেটিক্যাল ডিসঅর্ডার বলা হয়। আর এই যে থ্যালাসেমিয়া, এর ফলে কি হয়, আমাদের হিমোগ্লোবিনটা ডিফেক্টিভ প্রোডাকশন হয়। ডিফেক্টিভ হিমোগ্লোবিনের ফলে আমাদের যে আরবিসি, সেটাও অ্যাবনর্মাল হয়। এই অ্যাবনর্মাল আরবিসিকে আমাদের যে ইমিউন সিস্টেম, সেটা কিন্তু রিকগনাইজ করতে পারে না বা চিনতে পারে না। আমাদের ইমিউন সিস্টেম এটাকে একটা প্যাথোজেন মনে করে, এটাকে একটা প্যাথোজেন বা ফরেন পার্টিকেল মনে করে। আর এর ফলে এই যে আমাদের ইমিউন সিস্টেম, এই আরবিসি এই আরবিসিকে কিন্তু ডিস্ট্রয় করতে শুরু করে, মেরে ফেলতে শুরু করে। ওকে, এর ফলে আমাদের শরীরে আরবিসির সংখ্যা কমে যায়, হিমোগ্লোবিনের সংখ্যা কমে যায়, ফলে অ্যানিমিয়া দেখা দেয়। এই যে আরবিসিগুলো, এই আরবিসিগুলো কিন্তু আমাদের স্প্লিনে ডিস্ট্রয় হয়, যেটাকে আমরা বলি গ্রেভইয়ার্ড অফ আরবিসি। এই স্প্লিনের উপরে যদি আমাদের আরবিসি ডিস্ট্রাকশন এটা যদি বেড়ে যায়, তাহলে স্প্লিনের কাজটাও বেড়ে যাবে, ফলে স্প্লিনের উপরে লোড বাড়বে, ফলে স্প্লিনের সাইজটাও বেড়ে যাবে, এটাকে বলা হবে স্প্লিনোমেগালি। এবার আমাদের যদি আরবিসি ডিস্ট্রাকশন হয়, তাহলে আমাদের হিমোগ্লোবিনগুলোও ডিজেনারেট হবে। তাহলে যে এক্সেস হিমোগ্লোবিনগুলো রয়েছে, এটাকে ডিজেনারেট করে কোথায়, লিভারে হয়। আর যদি বেশি মাত্রায় হিমোগ্লোবিন ডিজেনারেট হয়, তাহলে আমাদের লিভারের ওপর লোডটাও বাড়বে, ফলে আমাদের লিভারের সাইজটাও বেড়ে যায়, যেটাকে বলা হয় আমাদের হেপাটোমেগালি। তো আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু স্প্লিনোমেগালিও হয়ে থাকে, হেপাটোমেগালিও হয়ে থাকে। তাই এটাকে অনেক জায়গায় কিন্তু একসাথে হেপাটোস্প্লিনোমেগালিও বলা হয়। দ্যাট ইজ অলসো নোন অ্যাজ হেপাটোস্প্লিনোমেগালি। ওকে, এটাকে একসাথে কি বলা হয়, হেপাটোস্প্লিনোমেগালি। মানে লিভার অ্যান্ড স্প্লিন এই দুটো সাইজ কিন্তু, লিভার, হেপাটো মিন্স লিভার অ্যান্ড স্প্লিনো মিন্স স্প্লিন, হেপাটো অ্যান্ড স্প্লিন মানে লিভার অ্যান্ড স্প্লিন, এই দুটো সাইজ কিন্তু একসাথে বেড়ে যায়, এটাকে হেপাটোস্প্লিনোমেগালি বলা হয়। ওকে, তাহলে আমাদের এই যে থ্যালাসেমিয়া, এর ফলে মূল মূল কি প্রবলেম আমাদের তৈরি হচ্ছে, অ্যানিমিয়া তৈরি হচ্ছে, আমাদের তৈরি হচ্ছে অ্যানিমিয়া। তো এই যে অ্যানিমিয়া, অ্যানিমিয়ার ফলে আমাদের বিভিন্ন ধরনের বডিতে আমাদের সিমটম দেখা দেয়। ওকে, অ্যানিমিয়ার ফলে আমাদের বডিতে বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। তো সেই সিমটমগুলো কি কি হতে পারে, আমরা সেটা দেখবো একবার। এইবার আমাদের যদি অ্যানিমিয়াটা হয়, অ্যানিমিয়া অ্যানিমিয়া যদি হয়, তাহলে এর ক্ষেত্রে কি কি সিমটম দেখা দেয়, সেটা আমরা দেখবো। আমরা আজকে অ্যানিমিয়া কিন্তু অনেক ডিটেলসে পড়বো। ওকে, প্রথমে আমরা সিমটমগুলো দেখে নিই, যে অ্যানিমিয়ার ক্ষেত্রে কি কি সিমটম দেখা দেয়। তো অ্যানিমিয়াটা হয় কিন্তু আমাদের যদি হিমোগ্লোবিন অথবা আরবিসি এর সংখ্যা যদি কমে যায়। আর এই দুটোরই মেইন কাজ কি ছিল, গ্যাসিয়াস গ্যাসিয়াস এক্সচেঞ্জ, গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, গ্যাস ট্রান্সপোর্ট বা গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন, অক্সিজেন অ্যান্ড CO2টাকে ট্রান্সফার করা, ওকে, ট্রান্সপোর্ট করা। এবার আরবিসির সংখ্যা যদি কমে যায়, হিমোগ্লোবিনের সংখ্যা যদি কমে যায়, তাহলে আমাদের গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশনটা কিন্তু ব্যাহত হবে। এর ফলে কি হবে, যে আমাদের পর্যাপ্ত মাত্রায় O2 কিন্তু আমাদের কোষে বা আমাদের টিস্যুতে পৌঁছতে পারবে না, সেখান থেকে কিন্তু CO2 রিমুভালটা ঠিকঠাক করে হবে না। এর ফলে আমাদের যে গ্যাসিয়াস ট্রান্সপোর্টেশন প্রসেস, এটা কিন্তু ব্যাহত হবে। এর ফলে বডিতে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসতে থাকে। আমরা জানি যে এই যে O2 এর ফলে আমাদের এরোবিক রেসপিরেশনটা হয়ে থাকে। আমাদের যে সেলুলার রেসপিরেশন, সেটা হচ্ছে কিন্তু আমাদের এরোবিক রেসপিরেশন। ওকে, এটা আমাদের এরোবিক রেসপিরেশন হয়। আর এর ফলে আমরা এনার্জি পেয়ে থাকি, এর ফলে আমরা উই গেট এনার্জি, এর ফলে আমরা এনার্জি পাই। ওকে, এইবার যদি আমাদের অক্সিজেন সাপ্লাই এটা যদি আমাদের কমে যায়, এই অক্সিজেন সাপ্লাইটা যদি আমাদের কমে যায়, তাহলে আমাদের অ্যারোবিক রেসপিরেশনটাও কমে যাবে।
এর ফলে আমাদের এনার্জি প্রোডাকশনও কমে যাবে, ফলে আমাদের অনেকটা অনেকটা এনার্জিলেস ফিল হবে। এনার্জিলেস, এনার্জিলেস যেটাকে আমরা কি বলবো, উইকনেস। ওকে, এর ফলে আমাদের কি অনুভব হবে, উইকনেস, টায়ার্ডনেস। ওকে, টায়ার্ডনেস, এই সমস্ত কিছু আমাদের অনুভব হতে শুরু হয়। আমাদের যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তাহলে আমাদের রক্তচাপও কমে যায়। আরবিসি কমে গেলে রক্তচাপও কমে যায়, সেখান থেকে কিন্তু আমাদের হেডেক হেডেক তৈরি হয়। ওকে, হেডেক। তো কি কি সিমটম দেখা দেয় সেগুলো আমরা এখানে দেখব। তো প্রথমে আমাদের যেটা অ্যানিমিয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের উইকনেস তৈরি হয়। ওকে, উইকনেস তৈরি হয়, টায়ার্ডনেস থাকে বডিতে। উইকনেস মানে দুর্বলতা, টায়ার্ডনেস থাকে মানে ক্লান্তি, সবসময় ক্লান্তি অনুভূত হবে, টায়ার্ডনেস। এর ফলে আমাদের বডিতে ফ্যাটিগ তৈরি হয়। ওকে, মানে সারা গায়ে কিন্তু আমাদের ব্যথা থাকবে। এরপরে আহ, আমাদের হেডেক হয়। ওকে, ডিজিনেস থাকে, মানে গা ঝিমঝিম ভাব করা। ওকে, ডিজিনেস অর লাইট হেডেডনেস, মাথা ঘোরা। এরপরে আমাদের শর্টনেস অফ ব্রেথ। ওকে, আর কি হয়ে থাকে আমাদের, পেল অর ইয়েলোইশ স্কিন, হালকা হলুদ বর্ণের স্কিন হয়ে যায়। এটা কি জন্য হয়ে থাকে আমাদের, যদি আমাদের সিভিয়ার অ্যানিমিয়া হয়, সিভিয়ার অ্যানিমিয়ার ফলে আমাদের কি হবে, হিমোগ্লোবিনটা ডিস্ট্রাকশন হবে, এর ফলে আমাদের জন্ডিস তৈরি হয়। ওকে, তো অ্যানিমিয়া অ্যান্ড জন্ডিস কিন্তু কোরিলেটেড, আলাদা কিছু নয়। জন্ডিস আর এটা কিন্তু কোরিলেটেড। তো এখানে জন্ডিসের যে লক্ষণ সেগুলো কিন্তু দেখা দেয়। এরপর আমাদের হিমোগ্লোবিন আরবিসি যদি কমে যায়, তাহলে আমরা দেখলাম যে আমাদের O2 সাপ্লাইটা কমে যাবে। আর O2 সাপ্লাই কমে গেলে সেটাকে আমরা এর আগে কি জেনেছিলাম, সেটাকে আমরা বলতাম কিন্তু হাইপক্সিয়া। ওকে, তো এর ফলে কিন্তু আমাদের হাইপক্সিয়াটাও হয়, মানে লো অক্সিজেন সাপ্লাই টু আওয়ার বডি। তো হাইপক্সিয়া। আর কি হয়ে থাকে আমাদের, এর ফলে কিন্তু আমাদের অক্সিজেন সাপ্লাই যদি আমাদের বডিতে কমে যায়, তাহলে বডি সেটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। ওকে, হার্ট রেট বাড়িয়ে দিলে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে, ফলে আমাদের যে অক্সিজেন সাপ্লাইটা সেটা কিন্তু আমাদের টেম্পোরারি ইনক্রিজ হয়। তো র্যাপিড হার্ট রেট, র্যাপিড হার্ট রেট, অথবা বলা যায় ইররেগুলার হার্ট রেট, ইররেগুলারও হয়ে যায় কিন্তু। ওকে, ইররেগুলার হার্ট রেট, এই সমস্ত কিন্তু আমাদের দেখা দেয়। ইররেগুলার হার্ট রেট যদি হয় বা র্যাপিড হার্ট রেট যদি হয়, এখান থেকে কিন্তু আমাদের চেস্ট পেন তৈরি হয়। ওকে, এবার শরীরে রক্তের পরিমাণ যদি কমে যায়, তখন সেখান থেকে কিন্তু আমাদের হাত বা পা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে যায়। ওকে, তো কোল্ড, কোল্ড হ্যান্ড অ্যান্ড ফিট। তো এই ধরনের যে সিমটম, এগুলো কিন্তু আমাদের অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা দেয়। এগুলো আমরা কি দেখলাম, এগুলো দেখলাম আমরা কিন্তু অ্যানিমিয়ার সিমটম। দিজ আর সিমটমস, দিজ আর সিমটমস। ওকে, দিজ আর সিমটমস অফ অ্যানিমিয়া। তো এই যে সিমটমস, কি কি দেখলাম আমরা, উইকনেস, উইকনেস মানে দুর্বলতা, টায়ার্ডনেস ক্লান্তি, ফ্যাটিক মানে আমাদের শরীরে ব্যথা হওয়া, মানে সবসময় শরীরে একটা ব্যথা অনুভব হওয়া, হেডেক মাথা ব্যথা করা, ডিজিনেস গা ঝিমঝিম করা, লাইট হেডেডনেস মানে মাথা ঘোরানো, শর্টনেস অফ ব্রেথ ঠিকঠাকভাবে শ্বাস না নিতে পারা। এরপরে পেল অর ইয়েলোইশ স্কিন, ঠিক আছে, আমাদের স্কিনটা অনেকটা কিন্তু ফ্যাকাশে দেখায় বা হলদে বর্ণের দেখায়। ওকে, সেটা কিন্তু আমাদের জন্ডিসের লক্ষণ। এরপরে হাইপক্সিয়া হয়ে যাওয়া, বডিতে পর্যাপ্ত মাত্রায় আমাদের অক্সিজেন না না পৌঁছানো, র্যাপিড হার্ট রেট। ওকে, হার্ট রেটটা বেড়ে যাওয়া অথবা ইররেগুলার অনিয়মিত হয়ে যাওয়া, চেস্ট পেইন বুকে ব্যথা হওয়া, কোল্ড হ্যান্ড অ্যান্ড ফিট আমাদের হাত এবং পা ঠান্ডা হয়ে যাওয়া। এই ধরনের যে সিমটমগুলো, এগুলো যদি কারো মধ্যে বেশি সময় ধরে থাকে,
এক সপ্তাহের বেশি সময় ধরে থাকে বা দীর্ঘ সময় ধরে এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করাটা ঠিক না, বা এটাকে কিন্তু আমাদের আহ, এড়িয়ে চলাটা কিন্তু ঠিক না। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ডাক্তার দেখাতে হয়, আর উইথ মেডিকেল হেল্প কিন্তু এটা অনেক সহজেই কিন্তু এটা ট্রিটমেন্ট সম্ভব। ওকে, তো এরকম লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ডাক্তার দেখাবে। ওকে, এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমরা অ্যানিমিয়াতে তার টাইপ হিসেবে আমরা তার আলাদা আলাদা ট্রিটমেন্টটা আমরা দেখব। তো আমরা এর আগে দেখলাম যে এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়াটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, এর ফলে কিন্তু আমাদের অ্যানিমিয়াটা হয়। আর অ্যানিমিয়ার ক্ষেত্রে আমাদের, ওকে, শুধুমাত্র যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অ্যানিমিয়া হয় এমনটা কিন্তু না। অ্যানিমিয়া অনেক ধরনের কারণে হতে পারে, বিভিন্ন কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। তো অ্যানিমিয়ার ক্ষেত্রে কি কি লক্ষণ, কি কি সিমটম থাকে সেগুলো আমরা দেখলাম, যে উইকনেস, টায়ার্ডনেস, ফ্যাটিক, হেডেক, ডিজিনেস, লাইট হেডেডনেস, শর্টনেস অফ ব্রেথ, পেল অর ইয়েলোইশ স্কিন, হাইপক্সিয়া, র্যাপিড হার্ট রেট, ইররেগুলার হার্ট রেট, চেস্ট পেন অ্যান্ড কোল্ড হ্যান্ড অ্যান্ড ফিট, এই ধরনের যে বিভিন্ন সিমটমস, এগুলো কিন্তু অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, এবার আমরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখলাম যে হিমোগ্লোবিনটা কিন্তু অ্যাবনর্মাল হয়ে থাকে। ওকে, হিমোগ্লোবিন অ্যাবনর্মাল হয়ে থাকে, তাহলে হিমোগ্লোবিনকে কিভাবে এফেক্ট করে সেটা আমরা দেখবো এবার। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যদি হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা যদি আমরা মনে করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার ছিল, যার মধ্যে কিন্তু 4টে সাব ইউনিট ছিল। এইরকম কিন্তু আমাদের হিমোগ্লোবিনের একটা স্ট্রাকচার ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টে সাব ইউনিট কিন্তু আমাদের হিমোগ্লোবিনের মধ্যে ছিল। এইখানে আমরা হিমোগ্লোবিন দেখেছিলাম, হিমোগ্লোবিন কিন্তু আমাদের হিম হিম অ্যান্ড গ্লোবিন পার্ট, গ্লোবিউলিন, গ্লোবিউলিন চেইন। ওকে, হিম একটা প্রস্থেটিক গ্রুপ, গ্লোবিউলিন চেইন এটা একটা প্রোটিন চেইন। এই চেইনগুলো নিয়ে কিন্তু হিম অ্যান্ড গ্লোবিউলিন পার্ট, এই দুটো পার্ট নিয়ে কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা তৈরি। এইখানে আমাদের 4টে সাব ইউনিট থাকে, যার মধ্যে একটা গ্লোবিন পার্ট থাকে আর একটা হিম পার্ট থাকে। ওকে, এইবার থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি প্রবলেমটা হয়? থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের যে গ্লোবিন চেনটা, এই গ্লোবিন চেনটা কিন্তু আমাদের এফেক্টেড হয়ে যায়। ওকে, গ্লোবিন চেনটা কিন্তু আমাদের এফেক্টেড হয়ে যায়। এবার আমাদের কাছে গ্লোবিন চেন কিন্তু দুটো রয়েছে, আমাদের কাছে গ্লোবিন চেনটা আমাদের দুটো রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আমাদের রয়েছে বিটা চেন, বিটা চেন, অ্যালফা চেন, অ্যালফা চেন, দুটো অ্যালফা চেন, টু অ্যালফা চেন অ্যান্ড টু বিটা চেন। ওকে, এবার থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, যে যদি অ্যালফা চেইনটা আমাদের ডিফর্ম হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালফা থ্যালাসেমিয়াটা দেখা দেয়। এইবার এই ক্ষেত্রে অ্যালফা চেইন যদি ড্যামেজ হয়, এই অ্যালফা চেইন যদি আমাদের ড্যামেজ হয়, এটা যদি আমাদের ড্যামেজ হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া হয়। ওকে, আর যদি বিটা চেইনটা যদি ড্যামেজ হয়, এই ক্ষেত্রে আমাদের বিটা থ্যালাসেমিয়া হয়। ওকে, এইবার এই ক্ষেত্রে কি হয়ে থাকে, যে অ্যালফা থ্যালাসেমিয়া অ্যান্ড বিটা থ্যালাসেমিয়া এটা কখন হয়? যখন আমাদের হিমোগ্লোবিনে যদি অ্যালফা চেইন যদি আমাদের ড্যামেজ হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া হয়। বিটা চেইন যদি ড্যামেজ হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের বিটা থ্যালাসেমিয়া হয়। তাহলে এখানে জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা কিভাবে হলো? এটা একটা প্রশ্ন এখানে আসতে পারে, যে এটা শুধু চেইনটাকে ডিফেক্ট করে, চেইনটা ড্যামেজ হয়, তাহলে এটা জেনেটিক্যাল ডিসঅর্ডার কিভাবে হয়? জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা কিভাবে হতে পারে? ওকে, তো জেনেটিক্যাল ডিসঅর্ডার এটা কেন হয়? কারণ আমাদের এই যে আলফা অ্যান্ড বিটা চেন, এই দুটো চেনকে তৈরি করে কিন্তু আমাদের দুটো জিন আমাদের ডিএনএতে বা আমাদের ক্রোমোজোমে কিন্তু দুটো জিন রয়েছে। ওকে, একটা রয়েছে আলফা জিন আর একটা রয়েছে বিটা জিন। এই যে আলফা জিন, এখান থেকে কিন্তু আমাদের অ্যালফা চেইনটা তৈরি হয় বা অ্যালফা গ্লোবিন চেইন।
এই অ্যালফা গ্লোবিন চেনটা কিন্তু আমাদের অ্যালফা জিন থেকে তৈরি হয়, আর বিটা জিন থেকে কিন্তু আমাদের বিটা গ্লোবিন চেনটা তৈরি হয়, বিটা গ্লোবিন চেন। ওকে, এইবার এই যে অ্যালফা জিন, এখানে যদি কোনো মিউটেশন হয়, এখানে যদি কোনো মিউটেশন হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের মিউটেশন, মিউটেশন মানে সেই জিনটা চেঞ্জ হয়ে যাওয়া, যে কোনো চেঞ্জ হতে পারে, এখানেও যদি মিউটেশন হয় তখন সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এখানে যদি মিউটেশন হয় তাহলে আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া হবে, আর যদি বিটা জিনে মিউটেশন হয় তাহলে আমাদের বিটা থ্যালাসেমিয়া হবে। ওকে, এইবার অ্যালফা যে জিন, এখানে আমাদের অ্যালফা জিন, অ্যালফা গ্লোবিন চেনটাকে তৈরি করার জন্য আমাদের 4টে জিন রেসপন্সিবল রয়েছে। ওকে, এখানে আমাদের কটা জিন রয়েছে, এখানে আমাদের 4টে জিন রয়েছে, 4 জিন, আর এখানে আমাদের 2টো জিন রয়েছে। ওকে, এইবার এই 4টে জিনের মধ্যে কটা জিনকে এফেক্ট করবে বা কটা জিনের মধ্যে মিউটেশন হবে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের অ্যালফা থ্যালাসেমিয়া এটা কিন্তু আমাদের 4 প্রকারের হয়ে থাকে। এইখানে আমাদের বিটা জিনকে, যে 2টো বিটা জিন রয়েছে, ওকে, সেখানে বিটা জিনগুলোকে এফেক্ট করবে, কটা বিটা জিনকে এফেক্ট করবে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের যে বিটা থ্যালাসেমিয়া সেটাও কিন্তু আমাদের 3 প্রকারের হয়ে থাকে। এবার যদি আমরা অ্যালফা থ্যালাসেমিয়ার কথা বলি, অ্যালফা থ্যালাসেমিয়া এইটা আমাদের 4 প্রকারের হয়। দিস ইজ অফ 4 টাইপস। প্রথম হচ্ছে আমাদের সাইলেন্ট ক্যারিয়ার, সাইলেন্ট ক্যারিয়ার। ওকে, সাইলেন্ট ক্যারিয়ারটা কি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 জিন ডিলিশন হয়ে থাকে। যে আমাদের অ্যালফা হিমোগ্লোবিন চেনটাকে বা অ্যালফা গ্লোবিন চেনটাকে তৈরি করার জন্য যে 4টে জিন রেসপন্সিবল, তার মধ্যে যদি একটা জিনের মধ্যে ডিলিশন হয়ে যায়, ডিলিশন মানে আমাদের একটা টাইপ অফ মিউটেশন, মিউটেশন অনেক প্রকারের হয়ে থাকে, ডিলিশন, ডুপ্লিকেশন, আরও অনেক প্রকারের হয়ে থাকে। তো এখানে ডিলিশনটা হয়ে যায় 1 জিন ডিলিশন, একটা জিন যদি ডিলিশন হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইলেন্ট ক্যারিয়ার, ওকে, এই টাইপের অ্যালফা থ্যালাসেমিয়া কিন্তু আমাদের হয়ে থাকে। এখানে আমাদের কি সিমটম দেখা দেয়, এখানে কিন্তু আমাদের কোনো সিমটম দেখা দেয় না, নো সিমটম। ওকে, এরপরে আমাদের রয়েছে ট্রেট, থ্যালাসেমিয়া ট্রেট বা অ্যালফা থ্যালাসেমিয়া ট্রেট, অ্যালফা থ্যালাসেমিয়া ট্রেট। এর ক্ষেত্রে কিন্তু আমাদের 2 জিন ডিলিশন হয়ে থাকে। ওকে, 2টো জিনের মধ্যে আমাদের মিউটেশন হয়ে থাকে। এই ক্ষেত্রে কি হয়, আমাদের মাইল্ড অ্যানিমিয়া হয়ে থাকে, মানে অল্প মাত্রায় কিন্তু আমাদের অ্যানিমিয়া হয়। ওকে, এরপরে আমাদের হয় হিমোগ্লোবিন এইচ ডিজিজ। এই ক্ষেত্রে কি হয়, আমাদের 3টে জিন ডিলিশন হয়ে যায়। ওকে, 3 জিন ডিলিশন। এর ফলে আমাদের কি হয়, যে এইখানে কিন্তু আমাদের মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া হয়ে থাকে, মানে অল্প থেকে বেশি মাত্রায় কিন্তু অ্যানিমিয়া, মাইল্ড টু সিভিয়ার অ্যানিমিয়া। এরপরে আমাদের রয়েছে যে হাইড্রপস ফেটালিস। ওকে, এটা কিন্তু আমাদের ডিউরিং প্রেগনেন্সি এটা হয়ে থাকে, হাইড্রপস ফেটালিস, এটা কিন্তু অনেকটা সিভিয়ার কেস। হাইড্রপস ফেটালিস এটাকে কিন্তু এইচবি বার্ডসও বলা হয়, এইচবি বার্ডস। ওকে, এই ক্ষেত্রে কি হয়, আমাদের 4 জিন ডিলিশন, 4টেই জিনের মধ্যে কিন্তু মিউটেশন হয়ে যায়। 4টে জিনের মধ্যে যদি মিউটেশন হয়ে যায় তখন কিন্তু এটাকে আমরা কি বলবো, এইচবি বার্ডস অথবা হাইড্রপস ফেটালিস। এর ক্ষেত্রে কি হয়, কি আমাদের সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যায়, সিভিয়ার অ্যানিমিয়া। আর কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে বেবিটা রয়েছে সেটা কিন্তু আর সার্ভাইভ করে না, সিভিয়ার অ্যানিমিয়া। ওকে, তো এইটা আমরা দেখলাম কিন্তু অ্যালফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। আমরা সিমিলারলি যদি আমরা বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখি, বিটা থ্যালাসেমিয়া,
তো সেখানেও কিন্তু আমাদের 3 প্রকারের রয়েছে। ওকে, তো বিটা থ্যালাসিমিয়া যেটা এর ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো জিন রেসপন্সিবল থাকে ফর দ্য ফর্মেশন অফ বিটা গ্লোবিন চেন। এইখানে এই দুটো জিনের মধ্যে কটা জিন এফেক্টেড হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে বিটা থ্যালাসিমিয়া রয়েছে সেটা কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। প্রথমে যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের বিটা থ্যালাসিমিয়া মাইনর। এর ক্ষেত্রে কিন্তু আমাদের 1 জিন এফেক্টেড, একটা জিন কিন্তু আমাদের এফেক্ট হয়ে যায়, 1 জিন এফেক্টেড, একটা জিন এই ক্ষেত্রে এফেক্ট হয়, আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সিমটম থাকে না। ওকে, তো এখানে মাইল্ডার সিমটম থাকলেও কিন্তু অল্প থাকে, মাইল্ডার টু নো সিমটম, মাইল্ডার অর নো সিমটম। ওকে, এরপর আমাদের রয়েছে বিটা থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া। এখানে কি হয়, 2 জিন এফেক্টেড, দুটো জিন কিন্তু আমাদের এফেক্ট হয়ে যায় বা মিউটেশন হয়। দুটো জিনের মধ্যে মিউটেশন যদি হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাইল্ড অ্যানিমিয়া দেখা দেয়। ওকে, অথবা মডারেট অ্যানিমিয়া, মাইল্ড অথবা মডারেট অ্যানিমিয়া। ওকে, এরপরে বিটা থ্যালাসিমিয়া মেজর। এই ক্ষেত্রে কি হয় যে দুটো যে জিন রয়েছে এই দুটো জিন কিন্তু আমাদের সিভিয়ারলি এফেক্টেড হয়ে যায়, খুব বেশি মাত্রায় কিন্তু আমাদের সিভিয়ারলি এফেক্টেড। এই যে দুটো জিন রয়েছে এই দুটো জিনে কিন্তু আমাদের বেশি মাত্রায় কিন্তু আমাদের মিউটেশন হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের সিভিয়ার অ্যানিমিয়া হয়ে থাকে, সিভিয়ার অ্যানিমিয়া। এই ক্ষেত্রে অ্যানিমিয়াটা অনেক বেশি মাত্রায় হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে মেজর বিটা থ্যালাসিমিয়া মেজরটা থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন রয়েছে, কারণ তার ক্ষেত্রে অ্যানিমিয়ার মাত্রা বা রক্তাল্পতার মাত্রা কিন্তু অনেক বেশি হয়ে যায়। ওকে, তার যে হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন সেটা অনেক বেশি মাত্রায় হয়ে যায়, তো তখন কিন্তু তার ক্ষেত্রে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন সেটার কিন্তু প্রয়োজন রয়েছে। তো এই থ্যালাসিমিয়ার ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কি রয়েছে, কি ট্রিটমেন্ট রয়েছে সেইটা কিন্তু আমাদের খুব বেশি একটা রিলায়েবল ট্রিটমেন্ট যে তেমনটা কিন্তু না। ওকে, খুব একটা রিলায়েবল ট্রিটমেন্ট না। এই ক্ষেত্রে কি হয়ে থাকে যে আমাদের প্রথম যে ট্রিটমেন্টটা রয়েছে আসলেই আমাদের যে থ্যালাসিমিয়াটা রয়েছে, এই যে থ্যালাসিমিয়া এর ফলে কিন্তু আমাদের কি হয়, অ্যানিমিয়াটা হয়ে থাকে, অ্যানিমিয়া। ওকে, যেটা হচ্ছে আমাদের ডেফিসিয়েন্সি অফ ব্লাড সেলস বা ব্লাড। এই ক্ষেত্রে কি হয়ে থাকে যে আমাদের যে ব্লাডের মাত্রা সেটা কিন্তু আমাদের শরীরে কমে যায়। তো সেটার একটা টেম্পোরারি যে সলিউশন সেটা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন। তো এই যে ট্রিটমেন্টের প্রথম যে ট্রিটমেন্টটা উঠে আসে সেটা কিন্তু হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন। এইবার যদি কারো ক্ষেত্রে মাইল্ড অ্যানিমিয়া থাকে তখন তার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশনটা দরকার। যার ক্ষেত্রে সিভিয়ার হয়ে থাকে আমাদের যে এই যে থ্যালাসিমিয়া যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ডিপেন্ড করে ট্রিটমেন্ট ডিপেন্ডস আপন, এটা আমি লিখে দিই এখানে, ডিপেন্ডস আপন সিভিয়ারিটি, কতটা মারাত্মক তার উপর ডিপেন্ড করে, সিভিয়ারিটি অফ ডিজিজ, সিভিয়ারিটি অফ ডিজিজ। মানে এই যে থ্যালাসিমিয়াটা হয়েছে বা থ্যালাসিমিয়া যার ক্ষেত্রে রয়েছে তার ক্ষেত্রে সেই থ্যালাসিমিয়াটা কোন প্রকারের, কতটা সেটা মারাত্মক তার উপর কিন্তু ডিপেন্ড করে যে কোন ট্রিটমেন্ট প্রসেসটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ওকে, এইবার আমাদের ক্ষেত্রে এই যে অ্যানিমিয়া রয়েছে, অ্যানিমিয়া আমাদের ক্ষেত্রে মাইল্ড হতে পারে মানে অল্প মাত্রায় হতে পারে, সেটা সিভিয়ার হতে পারে খুব বেশি মাত্রায় বা মারাত্মক অ্যানিমিয়া হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকারের আমাদের ট্রিটমেন্ট প্রসেস রয়েছে, আলাদা আলাদা হতে পারে। মাইল্ডের ক্ষেত্রে কি হবে, আমাদের মাঝে মাঝে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হবে। যদি সিভিয়ার হয়ে যায়, সিভিয়ারের ক্ষেত্রে আমাদের রেগুলার কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হবে। ওকে, তো প্রথম যে আমাদের অপশনটা উঠে আসছে বা আমাদের যে ট্রিটমেন্ট
যে প্রসেস সেটা কিন্তু আমাদের ব্লাড ট্রান্সফিউশনটা হচ্ছে, কারণ আমাদের যে থ্যালাসিমিয়া তার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানিমিয়া দেখা দিচ্ছে, আর এটাকে দূর করার জন্য কিন্তু আমাদের একটা টেম্পোরারি সলিউশন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনটা করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যান্ড ট্রিটমেন্ট, প্রথমেই এটা করতে হবে। এরপরে সেকেন্ডলি, এই যে অতিরিক্ত ব্লাড ট্রান্সফিউশন যদি কারো ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে যদি সিভিয়ার অ্যানিমিয়া থাকে, তখন তাকে কিন্তু রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। আর রেগুলার ব্লাড ট্রান্সফিউশনের ফলে কিন্তু তার দেহে আয়রনের মাত্রা কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এবার আয়রনের মাত্রা যদি বেড়ে যায়, তখন সে আয়রনটাকে কিন্তু বডি থেকে বের করতে হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আয়রন চিলেশন থেরাপি দিতে হয়, আয়রন চিলেশন থেরাপি। ওকে, এটা কিন্তু এরই একটা পার্ট। এরপরে থার্ড আমাদের কাছে অপশান রয়েছে যে এই যে অ্যানিমিয়া এটাকে দূর করার জন্য আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে পারি, কারণ আমরা জানি যে ফলিক অ্যাসিড আমাদের আমাদের আরবিসি ম্যাচুরেশনে কিন্তু হেল্প করে। তো সেক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা যদি দিই, তাহলে আরবিসির সংখ্যাটা টেম্পোরারি ইনক্রিজ হবে, তো ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটাও দেওয়া যেতে পারে। কারো কারো ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রসেসটাও অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এই প্রসেসটাও কিন্তু অনেকের ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে। তো যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধুমাত্র তাদের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ফলে কিন্তু আমাদের এই যে হিমোগ্লোবিনের সিভিয়ারিটি সেটা কিন্তু অনেকটা কমে আসে। ওকে, তো এই সমস্ত ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। এখনও অবধি কিন্তু থ্যালাসেমিয়ার কোনো পার্মানেন্ট বা রিলায়েবল ট্রিটমেন্ট আমাদের কাছে নেই, যার যার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু আমাদের থ্যালাসেমিয়ার একমাত্র একটা কিওর। থ্যালাসেমিয়ার কোনো কিওর কিন্তু আমাদের কাছে নেই, নো কিওর, কোনো এটাকে পার্মানেন্টলি সারানোর কোনো উপায় কিন্তু আমাদের কাছে এখনও নেই। ওকে, উই আর স্টিল ডিলিং উইথ দিস ডিজিজ। এটা কিন্তু অনেক একটা সিভিয়ার ডিজিজ, আর এটার সাথে কিন্তু আমরা এখনও লড়াই করছি। এখনও আমাদের যে চিকিৎসা বিজ্ঞান সেটা কিন্তু এখনও এর সাথে লড়াই করে পেরে ওঠেনি। ওকে, এখনও কোনো কিন্তু আমাদের রিলায়েবল ট্রিটমেন্ট প্রসেস কিন্তু এখন আমাদের ডেভেলপ হয়নি। ওকে, তো এই সমস্ত আমাদের ট্রিটমেন্ট অপশন কিন্তু এখন অবধি আমাদের রয়েছে অ্যাভেলেবল, এগুলো কিন্তু দেওয়া হয়। এবার আরেকটা কথা, যে আমি বললাম যে এই যে থ্যালাসেমিয়া, এইটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার, জেনেটিক্যাল ডিজিজ। আর এই যে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এটা কি জন্য হয়? ডিউ টু মিউটেশন ইন জিনের মধ্যে মিউটেশনের ফলে কিন্তু এটা হয়ে থাকে। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ জিন? এই জিনটা কি? ওকে, অনেকে জানো না, অনেকে জানো। তো যারা জানো না তাদের ক্ষেত্রে আমি বলি যে এই যে জিন, এই জিনটা কি? এই জিনটা হচ্ছে একটা ডেফিনেট পোর্শন অফ আওয়ার ডিএনএ, পোর্শন অফ ডিএনএ, আমাদের ডিএনএর একটা পার্ট, একটা অংশ, পোর্শন অফ ডিএনএ, that is responsible for production of any definite protein, of any specific protein, কোনো একটা নির্দিষ্ট প্রোটিন কে তৈরি করার জন্য কিন্তু সেটা রেসপন্সিবল থাকে, স্পেসিফিক প্রোটিন। ওকে, তো হোয়াট ইজ জিন? জিন ইজ এ পোর্শন অফ আওয়ার ডিএনএ। ওকে, সেটা আমি যদি নেক্সট স্লাইডে কথা বলি, তো আমাদের ডিএনএ কিন্তু অনেকটা এরকম দেখতে হয়, যে দ্যাট ইজ হেলিক্যালি টুইস্টেড স্ট্রাকচার। এইরকম কিন্তু আমাদের হেলিক্যালি একটা টুইস্টেড স্ট্রাকচার, যার মধ্যে এরকম আমাদের ব্যান্ড রয়েছে। দিজ আর নাইট্রোজেনাস বেস। এগুলো স্ট্রাকচার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন আমরা জেনেটিক্স পোর্শনটা পড়ব। ওকে, তো এইরকম আমাদের ডিএনএটা দেখতে হয়। ওকে, এবার এর একটা ডেফিনেট পোর্শন আমরা নিয়ে নিলাম, এই একটা পোর্শন। ওকে,
এই একটা পোর্শন রেসপন্সিবল যেটা আমাদের একটা প্রোটিনকে সিনথেসিস করছে। ওকে, তো ডিএনএ থেকে ডাইরেক্ট প্রোটিন সিনথেসিস হয় না, এখান থেকে কিন্তু আমাদের প্রথমে এমআরএনএ তৈরি হয়। তো দ্যাট ইজ নোন অ্যাজ আওয়ার ট্রান্সক্রিপশন। এখান থেকে আমাদের কি তৈরি হবে? এমআরএনএ। ওকে, সেটা অনেকটা এইরকম দেখতে হয়। ওকে, এর উপরে আমাদের বিভিন্ন কোডন রয়েছে, আর এইখান থেকে আমাদের কি তৈরি হয়? এটার হয় ট্রান্সলেশন, আর এখান থেকে আমাদের তৈরি হয় প্রোটিন। ওকে, সেই প্রোটিনটা প্রথমে আমাদের প্রাইমারি থাকে, তারপরে সেটা একটা কোয়াটারনারি স্ট্রাকচারে পরিণত হয়। ওকে, প্রথমে সেটা প্রাইমারি প্রোটিন থাকে, তারপরে সেটা কোয়াটারনারি স্ট্রাকচারে পরিণত হয়। তো এই যে আমাদের যে ডিএনএর একটা পোর্শন, ডিএনএর একটা অংশ থেকে আমাদের এই যে প্রোটিনটা তৈরি হলো, এই যে প্রোটিনটা যেটা আমাদের বডিতে বিভিন্ন ফাংশন করে থাকে, আমাদের বডির বিভিন্ন ফাংশন কিন্তু এই প্রোটিনের মাধ্যমে হয়ে থাকে। বিভিন্ন এনজাইম কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। ওকে, আমাদের বডিতে বিভিন্ন হরমোন কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। আমাদের বডিতে যে সেল রয়েছে, যেটা আমাদের স্ট্রাকচারাল ইউনিট, আমাদের বডির যে স্ট্রাকচার, সেটারও একটা মেজর পোর্শন কিন্তু আমাদের এই প্রোটিন। ওকে, তো প্রোটিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আমাদের বডির। আর সেই প্রোটিন কে তৈরি করে? আমাদের ডিএনএর একটা পোর্শন। তো যে ডিএনএর পোর্শন থেকে আমাদের প্রোটিনটা তৈরি হয়, এই পোর্শনটাকে আমরা কি বলবো? জিন। দিস পোর্শন ইজ নোন অ্যাজ জিন। ওকে, তো এইটা আমাদের ডিএনএর মধ্যে এরকম দেখতে হয়। আর এই যে ডিএনএ এর যে প্যাকেজিং যেটা হয়, এই ডিএনএ যদি প্যাকেজিং হয়, বা এটাকে যদি আমরা গুটিয়ে ফেলি, তাহলে কিন্তু এটা যদি প্যাকেজিং আমরা করি, তখন কিন্তু এটা দেখতে এই রকম হয়। ওকে, তখন এই যে প্যাকেজিংয়ের পরে যেটা তৈরি হয়, এটাকে আমরা কি বলবো? ক্রোমোজোম। ওকে, এটাকে আমরা বলবো ক্রোমোজোম। এইবার প্রশ্ন আসতে পারে, এইখানে যে আমরা যেটাকে জিন বললাম, এইখানে যে অংশটা আমরা জিন বললাম, এখানে ক্রোমোজোম এটা কোথায় থাকবে? এইখানে ক্রোমোজোমেরও একটা যে কোনো পজিশনে কিন্তু এই জিনটা প্রেজেন্ট থাকে। যে পজিশনে জিনটা প্রেজেন্ট থাকে সেটাকে আমরা লোকাস বলবো, আর যেখানে আমাদের জিনটা থাকবে সেটা লোকাস, আর এই জিনটাকে আমরা জিনই বলবো। ওকে, আর এরপরে যে অ্যালিল বা বিভিন্ন কনসেপ্ট রয়েছে, ওটা এখন দরকার নেই, পরবর্তীতে সেটা আমরা জানবো। তো এইখানে আমাদের দিস ইজ আওয়ার জিন। এগুলো আমরা কি বলবো? এগুলো হচ্ছে আমাদের জিন। ওকে, আর যে এই জিনের যে লোকেশন বা পজিশন, যে পজিশনে জিনটা রয়েছে, সেই পজিশনটাকে কিন্তু বলা হয় লোকাস। ওকে, তো এটা একটা শর্ট কনসেপ্ট, এটা মনে রাখবে। তো জিনটা কী জিনিস সেটা আমরা এখানে বুঝতে পারলাম। এমন একটা সেগমেন্ট অফ ডিএনএ, বা এমন একটা সেগমেন্ট অফ ডিএনএ অর সেগমেন্ট অফ ক্রোমোজোম, যেটা আমাদের রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ প্রোটিন সিনথেসিসের জন্য, যেটা আমাদের রেসপন্সিবল অংশ, সেটা আমাদের ডিএনএর হতে পারে, অথবা এটাই প্যাকেজিং হয়ে নিয়ে আমাদের কি তৈরি করে? ক্রোমোজোম। তো ক্রোমোজোমের একটা পার্ট অথবা ডিএনএর একটা পার্ট, যেখান থেকে আমাদের প্রোটিনটা তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? জিন বলবো। ওকে, এইবার আমাদের এইরকম একটা ডিএনএর সেগমেন্ট যেখান থেকে আমাদের আলফা গ্লোবিন চেনটা তৈরি হয়, ওকে, সেটা আমাদের হয়ে যাবে আলফা জিন। সেটা কি হয়ে যাবে? আলফা জিন। এইবার এই যে ডিএনএ, এর মধ্যে কিন্তু বিভিন্ন সিকোয়েন্স থাকে, লাইক ATCGATTCCA, বিভিন্ন, আমি একটা র্যান্ডমলি লিখলাম, এরকম বিভিন্ন সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্সের মধ্যে যদি একটা যে কোনো কোড চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু সেটা হয়ে গেল মিউটেশন বিভিন্ন ধরনের কারণে হতে পারে, কেমিক্যাল কারণে হতে পারে, সেটা কোনো একটা রেডিয়েশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন কারণে মিউটেশনটা হয়ে থাকে। তো মিউটেশন যখন হয়ে যাবে, তখন আমাদের যে আলফা গ্লোবিন চেন বা বিটা গ্লোবিন চেন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর সেখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসে। মানে আলফা অ্যান্ড বিটা গ্লোবিন চেনটা আমাদের ঠিকঠাক তৈরি হয় না, আমাদের ড্যামেজ, বা আমাদের যে হিমোগ্লোবিনটা তৈরি হয় সেটা ড্যামেজ হয়, বা ড্যামেজড হিমোগ্লোবিন। ওকে, সেখান থেকে আমাদের অ্যাবনর্মাল আরবিসি তৈরি হয়।
আর এই যে অ্যাবনর্মাল আরবিসি, এটা আমাদের অ্যাবনর্মাল আরবিসি, এটা আমাদের শরীরে ডিস্ট্রয় হয় আর সেখান থেকে অ্যানিমিয়া তৈরি হয়। ওকে, তো আশা করি এখন হিমোফিলিয়াটা তোমাদের সরি থ্যালাসেমিয়া যেটা, এইটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপর আমরা পরবর্তী অংশগুলো দেখব। এইবার আমরা দেখব টিসি অথবা টোটাল কাউন্ট অফ ব্লাড। ওকে, তো টিসি মানে কি, আমাদের টোটাল কাউন্ট অফ ব্লাড। ওকে, টোটাল কাউন্ট অফ ব্লাড, এখানে ব্লাডের কাউন্ট মানে আমাদের ব্লাডের কি কি পোর্শন ছিল, আমাদের একটা পোর্শন ছিল প্লাজমা, আর একটা পোর্শন ছিল আমাদের ব্লাড সেলস। এখন এই যে প্লাজমা, এই প্লাজমাটা তো লিকুইড পার্ট, এটাকে তো আমরা কাউন্ট করতে পারবো না। তো আমাদের কাউন্টিং কোথায় হবে, আমাদের যে সেলের যে পোর্শনটা বা ব্লাড সেলস, এইখানে আমরা কাউন্টিংটা করে থাকি। তো টোটাল কাউন্ট অফ ব্লাড মিনস টোটাল কাউন্ট অফ ব্লাড সেলস। ওকে, আমাদের যে ব্লাড সেলসগুলো রয়েছে তার যে কাউন্টিং, সেটাকে কিন্তু বলা হয় আমাদের টোটাল কাউন্ট অফ ব্লাড অথবা টোটাল কাউন্ট অফ আওয়ার ব্লাড সেলস। ওকে, এটা কি, এটা হচ্ছে যা total count of blood refers to the quantitative measurement of different blood cells in a given volume of blood। যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের যে ব্লাড রয়েছে বা রক্ত, যে কোনো একটা নির্দিষ্ট আয়তনের রক্তের মধ্যে কত পরিমাণে আমাদের ব্লাড সেলসগুলো রয়েছে, বিভিন্ন ব্লাড সেলস, ডিফারেন্ট ব্লাড সেলস, মানে কতটা আরবিসি রয়েছে, কতটা ডব্লিউবিসি রয়েছে, কতটা প্লেটলেটস রয়েছে, এই যে বিভিন্ন কাউন্টিং, এটাকে কি বলা হয় আমাদের টোটাল কাউন্টিং অফ আওয়ার ব্লাড। ওকে, তো দিস রেফার্স টু দ্য কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা। আমাদের যে ব্লাড সেলস, বিভিন্ন ব্লাড সেলস রয়েছে, তাদের যে সংখ্যার যে মেজারমেন্ট, সেটাকে আমরা কি বলবো, টোটাল কাউন্ট অফ ব্লাড। ওকে, এইবার আমাদের বিভিন্ন ব্লাড সেলস রয়েছে, আরবিসি রয়েছে, আমাদের ডব্লিউবিসি রয়েছে, ওকে, আমাদের প্লেটলেটস রয়েছে, এদের যে বিভিন্ন কাউন্টিং, এটাকে আমরা আলাদা আলাদা নাম দিয়ে থাকি। ওকে, তো আমরা সেগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান দেখবো এবার। তো এর মধ্যে কি কি রয়েছে, ইট ইনক্লুডস, প্রথমে আমাদের রয়েছে টোটাল লিউকোসাইট কাউন্ট। লিউকোসাইট আমরা জানতাম, লিউকোসাইট কাকে বলা হয়, ডব্লিউবিসিকে। তো যে টোটাল ডব্লিউবিসির যে কাউন্টিং, ডব্লিউবিসি যদি আমরা কাউন্টিং করে ফেলি, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, টিএলসি অথবা টোটাল লিউকোসাইট কাউন্ট। দ্য নাম্বার অফ হোয়াইট ব্লাড সেলস, ডব্লিউবিসি, এটাকে কাউন্ট করলে আমরা সেটাকে কি বলবো, টিএলসি মিনস টোটাল লিউকোসাইট কাউন্ট অথবা টোটাল ডব্লিউবিসি কাউন্ট। এরপরে আমরা যদি আমাদের আরবিসিকে কাউন্ট করি, আরবিসিকে আমরা বলি এরিথ্রোসাইট, তো তখন সেটাকে আমরা বলবো টিইসি বা টোটাল এরিথ্রোসাইট কাউন্ট। ওকে, তো টোটাল এরিথ্রোসাইট কাউন্ট, দ্যাট মিনস টিইসি অথবা আরবিসি কাউন্ট, এটার মানে কি নাম্বার অফ রেড ব্লাড সেলস কাউন্ট। আমরা যদি আরবিসিটাকে কাউন্ট করি, তখন সেটাকে আমরা বলবো টিইসি অথবা টোটাল এরিথ্রোসাইট কাউন্ট অর টোটাল আরবিসি কাউন্ট। নেক্সট, আমরা যদি প্লেটলেটকে কাউন্ট করি, প্লেটলেটকে আমরা কি বলি, থ্রোম্বোসাইট, তো এই জন্য এটাকে বলা হয় থ্রোম্বোসাইট কাউন্ট, নাম্বার অফ প্লেটলেটস। আমরা প্লেটলেটসের নাম্বারটা যদি কাউন্ট করি, তখন সেটাকে আমরা বলবো প্লেটলেট কাউন্ট। ওকে, আমরা এবার যে বিভিন্ন ব্লাড সেলের কাউন্টিংয়ের কথা বললাম, সেগুলো আমরা এবার সেপারেটলি দেখব ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা দেখে নেব আমাদের যে টিএলসি, যেটা ছিল আমাদের লিউকোসাইট কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট, সেটা আমরা দেখব। ওকে, তো প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ। ডাব্লিউবিসি নর্মাল রেঞ্জ আমরা এর আগেও দেখেছিলাম, সেটা 4000 থেকে আমাদের 11000 সেলস পার মাইক্রোলিটার। মাইক্রোলিটার মানে হচ্ছে আমাদের কিউব। ওকে, মিলিমিটার কিউব অফ ব্লাড অথবা মাইক্রোলিটার, প্রতি মাইক্রোলিটারে আমাদের কতটা থাকে বা প্রতি কিউবে কতটা থাকে, আমাদের এটা রয়েছে 4000 থেকে 11000। ওকে, দিস ইজ আওয়ার নর্মাল রেঞ্জ। এখানে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে পোর্শনটা হচ্ছে যে আমরা এই টিএলসিটা কেন করে থাকি, বা আমাদের ডক্টর কিন্তু অনেক সময় কিন্তু আমাদের এই যে টিএলসি, এই রিপোর্টটা কিন্তু করতে দেয়। ওকে, এইটা কি জন্য করতে দেয়, এটা কি জন্য গুরুত্বপূর্ণ, তো এর যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, যে এর কাউন্টিংয়ের যে ভেরিয়েশন, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন যে বডির মধ্যে কমপ্লিকেশনস রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, বা কোনো যদি ডিসঅর্ডার হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারি। তো সেজন্য কিন্তু এর যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমরা এবার ক্লিনিক্যাল সিগনিফিকেন্সগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে, ডব্লিউবিসির সংখ্যা যদি
নর্মাল থেকে যদি বেড়ে যায়, স্বাভাবিকের থেকে যদি এর সংখ্যা বেড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? লিউকোসাইটোসিস। কি বলবো সেটাকে আমরা? লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যাওয়া। এরপরে নিউট্রোফিলস। এবার ডাব্লিউবিসির মধ্যে অনেক ধরনের সেলস ছিল। আমরা এই গ্র্যানুলোসাইট দেখেছিলাম, তাদের মধ্যে ছিল আমাদের নিউট্রোফিল একটা। এই যে নিউট্রোফিল, এর সংখ্যা যদি বেড়ে যায়, তখন এটা কখন বাড়ে? আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, তখন কিন্তু নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যায়। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে নিউট্রোফিলের সংখ্যা কখন বেড়ে যায়? ডিউরিং ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওকে, যখন আর ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যায়, সেটাকে আমরা কি বলি? লিউকোসাইটোসিস। ওকে, এরপরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি ডাব্লিউবিসির সংখ্যা অ্যাবনর্মালি হাই হয়ে যায়, নর্মালি হাই হলে সেটাকে কি বলবো? যে কোনো ইনফেকশনের সময় যদি যেটা বেড়ে যায়, আমাদের যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ফিভার হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিউকোসাইটোসিস হয়। মানে নর্মালি বাড়ে, কিছুটা বেড়ে যায়। ওকে, যেটা নর্মাল রেঞ্জ, এখান থেকে কিছুটা বেড়ে যায়। সেটা হতে পারে 15,000 হয়ে যেতে পারে, সেটা 16,000 হতে পারে, 18,000 হতে পারে। ওকে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এইবার লিউকেমিয়াটা কি? লিউকেমিয়া হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার। এটাকে ব্লাড ক্যান্সার বলা হয়। অ্যাবনর্মালি হাই ডাব্লিউবিসির সংখ্যা যখন অতিরিক্ত বেড়ে যায়, এখানে 11,000-এর কথা, সেখানে হয়ে গেল 1,00,000, তখন সেটা হয়ে গেল আমাদের অ্যাবনর্মাল। ওকে, 1,00,000 যদি হয়ে যায়, তখন সেটা আমাদের কি হয়ে যাবে? অ্যাবনর্মাল। তো অ্যাবনর্মালি যখন হাই হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? লিউকেমিয়া। এরপরে লিউকোপিনিয়া। যখন, পিনিয়া কথার অর্থ হলো কমে যাওয়া। ওকে, আর সাইটোসিস এর মানে হচ্ছে বেড়ে যাওয়া। পিনিয়া কথার অর্থ হলো কমে যাওয়া। পিনিয়া মানে কমে যাওয়া। লিউকোমিনস ডাব্লিউবিসির সংখ্যা যদি কমে যায়, তখন আমরা সেটাকে কি বলবো? লিউকোপিনিয়া। লিউকোসাইটোসিস ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যাওয়া। ওকে, এটা কখন বেড়ে যায়? নিউট্রোফিল কখন বাড়ে? ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউট্রোফিল বেড়ে যায়। ওকে, অ্যাবনর্মালি হাই যখন হয়, তখন সেটাকে আমরা বলবো লিউকেমিয়া। ওকে, এরপরে আমাদের যদি ভাইরাল ইনফেকশন হয়, তখন কিন্তু আমাদের এই যে লিউকোপিনিয়াটা হয়, লিউকোপিনিয়াটা বা ডাব্লিউবিসির সংখ্যা কখন কমে যায়? ভাইরাল ইনফেকশন যখন হয়, তখন কিন্তু ডাব্লিউবিসির সংখ্যাটা কমে যায়। ওকে, যেমন ডেঙ্গু, এইচআইভি। ওকে, এইচআইভির ক্ষেত্রে কিন্তু আমাদের যে বি লিম্ফোসাইটটা থাকে, সেটার সংখ্যা কিন্তু কমে যায়, বি লিম্ফোসাইটের সংখ্যা কমে যায়। এরপরে বোন ম্যারো ডিসঅর্ডার, যেমন আমাদের প্লাস্টিক অ্যানিমিয়া, এর ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে থাকে? যে ডাব্লিউবিসির সংখ্যা, সেটা কিন্তু আমাদের হেরফের হয়ে থাকে বা উপর নিচ হয়ে থাকে। তো এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে বোন ম্যারো ডিসঅর্ডার্স। এখানে ডাব্লিউবিসির সংখ্যা যদি আমাদের অত্যন্ত বেড়ে যায় বা অত্যন্ত কমে যায়, তখন সেখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে সেক্ষেত্রে বোন ম্যারো ডিসঅর্ডার থাকতে পারে। এরপরে আমরা পরেরগুলো দেখব, যেটা আমাদের ছিল টিইসি, টোটাল এরিথ্রোসাইট কাউন্ট। ওকে, এখানে আমাদের রয়েছে টোটাল এরিথ্রোসাইট কাউন্ট। ওকে, এখানে আমাদের নর্মাল রেঞ্জ কি রয়েছে? আমাদের যেটা পুরুষদের ক্ষেত্রে যেটা থাকে আমাদের 4.5 to 6.5 মিলিয়ন পার মাইক্রোলিটার। ওকে, 4.5 to 6.5, এখানে অনেক জায়গায় 6.2 থাকে, দ্যাট ক্যান ভ্যারি। এরপরে মহিলাদের ক্ষেত্রে কি থাকে? আমাদের 4 to 5.5 মিলিয়ন। এটাকে যদি আমরা অন অ্যান অ্যাভারেজ বলার চেষ্টা করি, তাহলে তখন সেটা কিন্তু 5 to 5.5 মিলিয়ন পার মাইক্রোলিটার। ওকে, মিলিয়ন পার মাইক্রোলিটার। মাইক্রোলিটার মানেই হচ্ছে কিন্তু আমাদের কিউব অফ ব্লাড। কিউব মানেই হচ্ছে আমাদের মাইক্রোলিটার। কিউব মানে মিলিমিটার কিউব। এরপরে আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা কী কী বুঝতে পারি? পলিসাইথেমিয়া মানে আমাদের আরবিসির সংখ্যা বেড়ে যাওয়া। এরপরে এটা কখন হয়? ডিহাইড্রেশন যদি হয়, তখন সেক্ষেত্রে আমাদের আরবিসির সংখ্যা বেড়ে যায়। ডিউরিং ডিহাইড্রেশন আরবিসির সংখ্যা বেড়ে যায়। এখানে লাং ডিজিজ যেটা রয়েছে, লাং ডিজিজের ক্ষেত্রে আরবিসির সংখ্যা বেড়ে যায়। এরপরে বোন ম্যারো ডিসঅর্ডার্স, এর ক্ষেত্রেও কিন্তু আরবিসির সংখ্যা বেড়ে যায়। এরপরে অ্যানিমিয়া মানে আরবিসির সংখ্যা কমে যাওয়া। এক্ষেত্রে কী ক্ষেত্রে হয়? আয়রন ডেফিসিয়েন্সি, যদি আমাদের আয়রনের পরিমাণ কম থাকে। থ্যালাসেমিয়া আমরা দেখেছিলাম থ্যালাসেমিয়া একটু আগে আমরা দেখলাম। সেক্ষেত্রে কি হয়? আমাদের আরবিসির সংখ্যা কমে যায় বা অ্যানিমিয়া হয়ে থাকে। কোনো যদি ব্লাড লস হয়, কারো যদি ইঞ্জুরি হয়ে থাকে, ব্লাড লস হয়, সেখান থেকেও কিন্তু আমাদের অ্যানিমিয়া হতে পারে। এরপরে আমরা দেখব প্লেটলেট কাউন্টস বা থ্রোম্বোসাইটোসিস।
সরি, থ্রোম্বোসাইটসের কাউন্ট। ওকে, নর্মাল রেঞ্জটা কী রয়েছে, 1.5 থেকে 4.5 লাখ পার মাইক্রোলিটার। ওকে, এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কী রয়েছে আমাদের কাছে, থ্রোম্বোসাইটোসিস মানে হচ্ছে, থ্রোম্বোসাইটোসিস মানে, সাইটোসিস মানে সংখ্যা বেড়ে যাওয়া, প্লেটলেটের সংখ্যা বেড়ে যাওয়া। এরপরে কখন হয় এটা, ক্রনিক ইনফ্লামেশন, যদি আমাদের শরীরে খুব বেশি ইনফ্লামেশন হয়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু প্লেটলেটসের সংখ্যাটা বেড়ে যায়। সার্জারির পরেও কিন্তু প্লেটলেটসের সংখ্যা বেড়ে যায়। প্লেটলেটের সংখ্যা বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে শরীরে কোথাও না কোথাও কোনো ইনফ্লামেশন রয়েছে। ওকে, এরপরে থ্রোম্বোসাইটোপিনিয়া, এটা আমরা এর আগেও পড়েছিলাম। থ্রোম্বোসাইটোপিনিয়া, পিনিয়া মানে কমে যাওয়া, থ্রোম্বোসাইট মানে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়া, এটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া। এটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, ডেঙ্গুর ক্ষেত্রে এটা হয়ে থাকে, তোমরা অনেকেই জানো ডেঙ্গু হলেই কিন্তু প্লেটলেটের সংখ্যা কমে যায়। ওকে, এরপরে লিউকেমিয়ার ক্ষেত্রেও কিন্তু প্লেটলেটের সংখ্যা কমে যায়। লিউকেমিয়া মানে আমাদের ব্লাড ক্যান্সার বা অতিরিক্ত ডাব্লিউবিসির সংখ্যা বেড়ে যাওয়া। ইমিউন ডিসঅর্ডার, যদি কারো ক্ষেত্রে ইমিউন ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্লেটলেটের সংখ্যা কমে যায়। এইবার আমরা কিছু প্রশ্ন দেখে নেব। হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন? ওকে, কার ক্ষেত্রে, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিনটা কি, আমাদের 14 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার। এরপরে উইচ কম্পোনেন্ট অফ ব্লাড ইজ রেসপন্সিবল ফর ক্লটিংয়ের জন্য কোনটা রেসপন্সিবল, আমাদের প্লেটলেটস রেসপন্সিবল। এরপরে হাই ডাব্লিউবিসি কাউন্ট লিউকোসাইটোসিস মে ইন্ডিকেট, এটা কি ইন্ডিকেট করে, আমাদের ডাব্লিউবিসি কি ফাইট করে, আমাদের ইনফেকশন, বডিতে ইনফেকশনটাকে ফাইট করে। ইনফেকশন কে কজ করে, আমাদের ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, এরা কিন্তু ইনফেকশনটাকে কজ করে। এটাকে কে ফাইট করে, ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমাদের কি বুঝতে হবে, যে বডিতে কোনো ইনফেকশন রয়েছে। এরপরে হোয়াট ডাজ আ লো প্লেটলেট কাউন্ট লিড টু, থ্রোম্বোসাইটোপিনিয়া বা লো প্লেটলেট কাউন্ট যদি হয় তাহলে এর ফলে কী হবে, ইনক্রিজ রিস্ক অফ ব্লিডিংয়ের রিস্কটা বেড়ে যাবে, ক্লটিংটা হবে না। ওকে, ডিলেড ক্লটিং মানে ক্লটিংটা দেরিতে হবে, এর ফলে ব্লিডিংটা বেড়ে যাবে, ইনক্রিজড রিস্ক অফ ব্লিডিং। ওকে, হাই ব্লাড প্রেশার নো, এক্সেসিভ ক্লটিং নো, রিডিউস অক্সিজেন ট্রান্সপোর্ট নো। আমাদের অপশন কোনটা হবে, ইনক্রিজড রিস্ক অফ ব্লিডিং। এরপরে which of the following is not a part of complete blood count, या फिर CBC, এর পার্ট কোনটা না, হিমোগ্লোবিন, সিবিসিতে হিমোগ্লোবিন করানো হয়, ডাব্লিউবিসি ডিফারেন্সিয়াল করানো হয়, ব্লাড গ্লুকোজ নো, হিম্যাটোক্রিট ইয়েস। আসলে হিম্যাটোক্রিটের মাধ্যমে কিন্তু আমাদের হিমোগ্লোবিন, আমাদের যে আরবিসির সংখ্যা সেটা মেজার করা হয়। এটা একটা ডিভাইস, হিম্যাটোক্রিট ইজ আ ডিভাইস। এটার মাধ্যমে কি করি আমরা, নাম্বার অফ আরবিসি এটা কাউন্ট করি। তো কোনটা হবে না পার্ট, সিবিসি পার্ট কোনটা না, ব্লাড গ্লুকোজ। সিবিসিতে কিন্তু আমরা ব্লাড গ্লুকোজটাকে মেজারমেন্ট করি না। এরপরে হোয়াট ইজ দ্য ফাংশন অফ নিউট্রোফিলস ইন ব্লাড, নিউট্রোফিলস আমাদের কি করে, আমরা দেখেছিলাম আমাদের দুটো ডাব্লিউবিসি ছিল, যেটা আমাদের M ফর মনোসাইট, N ফর নিউট্রোফিলস। এই দুটোর কাজ কি ছিল, এই দুটোর কাজ ছিল কিন্তু আমাদের ফ্যাগোসাইটোসিস, কি করা, ফ্যাগোসাইটোসিস করা। এর মানে কি, ফাইট ব্যাকটেরিয়াল ইনফেকশনস। ফ্যাগোসাইটোসিস মানে কি, ব্যাকটেরিয়াকে গিলে ফেলে সেটাকে মেরে ফেলা। ওকে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ আরবিসি কাউন্ট ইন অ্যাডাল্ট ফিমেলসের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ অফ আরবিসি কোনটা, সেটা আমাদের 4.5 to 6, 3.5 to 5, 2.9, এইটা হয়ে যাবে আমাদের। এরপরে উইচ কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ হাই হিম্যাটোক্রিট ভলিউম, হিম্যাটোক্রিটের ভলিউমটা যদি অত্যধিক বেশি হয়ে যায় মানে আমাদের আরবিসির সংখ্যা বেড়ে যাওয়া। ওকে, হিম্যাটোক্রিট ভলিউম বেড়ে যাওয়া মানে কি, এতে আমরা আরবিসির সংখ্যা মেজারমেন্ট করতাম না, আরবিসি বেড়ে যাওয়া, আরবিসি বেড়ে গেলে কি হয় আমাদের পলিসাইথেমিয়া। এরপরে হোয়াট ডাজ মেইন কর্পাসকুলার ভলিউম, MCV
মেজার্স ইন আ ব্লাড টেস্ট, ওকে, এটা এখনো করানো হয়নি, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এমসিভি বা মেন কর্পাসকুলার ভলিউম, এটা কি করে? দিস মেজার্স, এটা পরিমাপ করে দি ভলিউম অফ দি অ্যাভারেজ ভলিউম, দি অ্যাভারেজ ভলিউম অফ আরবিসি। আমাদের যে রেড ব্লাড সেলস রয়েছে বা আরবিসি, সেটার অ্যাভারেজ ভলিউমটাকে মেজারমেন্ট করার জন্য কিন্তু আমাদের মেইন কর্পাসকুলার ভলিউমটা ইউজ করা হয়। তো এটা কোনটা হয়ে যাবে আমাদের? সাইজ অফ আরবিসি। ওকে, সাইজ অফ আরবিসি বা এটাকে ভলিউম অফ আরবিসি বলা যেতে পারে। ওকে, ভলিউম অফ আরবিসি। এরপরে আ পেশেন্ট উইথ এ লো হিমোগ্লোবিন লেভেল, যার মধ্যে লো হিমোগ্লোবিন লেভেল রয়েছে, অ্যান্ড মাইক্রোসাইটিক আরবিসি, মানে আরবিসি সাইজটা ছোট। মাইক্রোসাইটিক মানে এর সাইজটা ছোট। ওকে, লাইকলি সাফার ফ্রম, হিমোগ্লোবিনটা কম রয়েছে। হিমোগ্লোবিন যদি কম থাকে, কার কারণে কম থাকতে পারে? যদি তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, যদি আয়রন কম থাকে। ওকে, আর মাইক্রোসাইটিকটা কখন হয়? যখন তার মধ্যে পর্যাপ্ত মাত্রায় হিমোগ্লোবিনের ডিপোজিশন থাকবে না বা হিমোগ্লোবিন বেশি থাকবে না, তখন কিন্তু আরবিসির আকারটা ছোট হয়ে যায়। তখন মাইক্রোসাইটিক আরবিসিও কিন্তু আমাদের লো আয়রনের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে আরবিসি সাইজটা, এটা ছোট হয়ে যায়। ওকে, আরবিসি সাইজটা আমাদের ছোট হয়ে যায়। ওকে, আর আমাদের যে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি রয়েছে, এর ক্ষেত্রে কিন্তু আমাদের আরবিসি সাইজটা বড় হয়ে যায়। এটাকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয়। ওকে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে আর অ্যানিমিয়াটা হবে না, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, এবার আমরা দেখবো ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে আমাদের যে ডাব্লিউবিসি রয়েছে, ডাব্লিউবিসির মধ্যে বিভিন্ন সেলস রয়েছে, তাদের যে আলাদা আলাদা সেলসের যে নাম্বারের কাউন্টিং, সেটাকে কিন্তু আমরা বলবো ডিফারেন্সিয়াল কাউন্টিং। ওকে, তো আমরা ডিসি দেখবো বা ডিফারেন্সিয়াল কাউন্টিং। ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ব্লাড, এটা কার জন্য হয়? এটা হয় আমাদের ডাব্লিউবিসির জন্য। আমাদের ডাব্লিউবিসির মধ্যে যে বিভিন্ন সেলস রয়েছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এদের যে আলাদা আলাদা কাউন্টিং, এটাকে আমরা কি বলবো? ডিফারেন্সিয়াল কাউন্টিং। ওকে, তো ডিফারেন্সিয়াল কাউন্টিং ইজ a laboratory test that measures the percentage of each type of white blood cells. বিভিন্ন ধরনের হোয়াইট ব্লাড সেলসের যে পার্সেন্টেজ, সেটাকে মেজার করা হয় ইন ব্লাড স্যাম্পল, অর এটাকে বলা যেতে পারে যে ইন আ গিভেন স্যাম্পল অফ ব্লাড। ইট হেল্পস ইন ডায়াগনোসিং ইনফেকশনস, অ্যালার্জিস অ্যান্ড ব্লাড ডিসঅর্ডার্স। এটা হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। কী জন্য এটা ইম্পর্ট্যান্ট? এটা আমাদের ডায়াগনোস করতে সাহায্য করে যদি কোনো বডিতে ইনফেকশন থাকে বা অ্যালার্জি থাকে বা কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে। আমরা জানি যদি অ্যালার্জি হয় তাহলে আমাদের ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যাবে, ইনফেকশন যদি হয় তখন সেই ক্ষেত্রে আমাদের নিউট্রোফিল এর সংখ্যা বেড়ে যাবে। ওকে, বা অন্য যদি কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে, সেটাও কিন্তু আমাদের যে এই যে ডিফারেন্সিয়াল কাউন্ট, এর মাধ্যমে কিন্তু সেটা আমাদের বুঝতে অনেকটা হেল্পফুল থাকে। ওকে, এবার এই ডিফারেন্সিয়াল কাউন্টিংটা কীভাবে করা হয় সেটা আমরা এবার দেখব। ওকে, এবার এইটা আমরা এই যে একটা টেবিল ফরম্যাট, এর মাধ্যমে আমরা দেখব। এই টেবিলের মাধ্যমে এখানে আমাদের বিভিন্ন ডাব্লিউবিসি টাইপ রয়েছে, এখানে আমাদের নর্মাল রেঞ্জটা লেখা রয়েছে, আর তার কী কী ফাংশন রয়েছে সেটা আমাদের এখানে লেখা রয়েছে। ওকে, আমাদের যে নিউট্রোফিল, এই যে নিউট্রোফিল, এটা কিন্তু আমাদের ব্লাডে সব থেকে বেশি মাত্রায় থাকে ডাব্লিউবিসির মধ্যে। দিস ইজ 40-70% কিন্তু আমাদের নিউট্রোফিল থাকে, 40-70%। এটাকে আমরা এর আগে বলেছিলাম PMNC, মানে পলিমরফোনিউক্লিয়ার সেল বা পলিমরফোনিউক্লিয়েটেড সেল। ওকে, এটাই ছিল আমাদের নিউট্রোফিল। এটা 40-70% ছিল। এটা আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কি করে? ফাইট করে। এরপর লিম্ফোসাইট, এটা 20-40% ছিল। এটা কি করে? ফাইট ভাইরাল ইনফেকশনস। দিস ফাইট ভাইরাল ইনফেকশনস, লিম্ফোসাইট। এই জন্যই যদি এইডস কারো ক্ষেত্রে হয় তাহলে সেটা কোনটা এফেক্টেড হয়? লিম্ফোসাইট। দিস প্রডিউস অ্যান্টিবডি, এটা অ্যান্টিবডি প্রডিউস করে। এরপরে মনোসাইট কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এটা 2-10% হয়ে থাকে। দ্যাটস ফ্যাগোসাইটোসিস এনগালফ প্যাথোজেন্স। এনগালফ মানে গিলে ফেলা, প্যাথোজেনকে সে নিজের মধ্যে গিলে ফেলবে আর তারপরে সেটাকে মেরে ফেলবে। ইউসিনোফিল এটা 1-6% কমব্যাট প্যারাসাইটিক ইনফেকশনস অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন। অ্যালার্জিক রিয়াকশনের জন্য সেটা
রেসপন্সিবল হয়। এরপরে বেসোফিল, এটা সব থেকে কম মাত্রায় থাকে। এখান থেকে আমাদের হিস্টামিন আর কী কী রিলিজ হতো, আমাদের হেপারিন রিলিজ হতো, সেরোটোনিন রিলিজ হতো। ওকে, তো রিলিজ হিস্টামিন ইন অ্যালার্জিক রেসপন্স, এটাও কিন্তু অ্যালার্জিক রেসপন্সে আমাদের ইনভলভ হয়ে থাকে। এরপর আমরা এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা দেখব। প্রথমে আমাদের কাছে যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স রয়েছে সেটা হচ্ছে আমাদের নিউট্রোফিলিয়া। নিউট্রোফিলিয়া এর মানে হচ্ছে নিউট্রোফিলসের সংখ্যা বেড়ে যাওয়া। এটা কখন হয়, কোনটা ইম্পর্টেন্ট, কোন ইনফেকশনের ক্ষেত্রে কার সংখ্যা বেড়ে যায় বা কমে যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের নিউট্রোফিলের সংখ্যাটা বেড়ে যায়। যেহেতু নিউট্রোফিল আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশনটার সাথে ডিল করে, তাই ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে কিন্তু আমাদের নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যাবে, যেটা আমাদের ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কিন্তু ইনফেকশনটাকে ফাইট করবে। যদি স্ট্রেস হয়, স্ট্রেসের সময় কিন্তু নিউট্রোফিল বেড়ে যাবে। ইনফ্ল্যামেশন যদি বডিতে হয়, তার সময়ও কিন্তু আমাদের নিউট্রোফিল বেড়ে যাবে। তো নিউট্রোফিল কখন বাড়বে, ডিউরিং ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্ট্রেস অর ইনফ্ল্যামেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের নিউট্রোফিলের সংখ্যা বেড়ে যায়। এরপরে নিউট্রোপিনিয়া, পিনিয়া মানে কমে যাওয়া। ওকে, তো নিউট্রোফিলসের সংখ্যা কি হয়ে যাবে, এখানে কমে যাবে। কখন হয়, ভাইরাল ইনফেকশন, যদি ভাইরাল ইনফেকশন হয় তখন কিন্তু নিউট্রোফিলের সংখ্যা কমে যাবে। কিমোথেরাপি, যেটা ক্যান্সারের ক্ষেত্রে কিমোথেরাপি দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নিউট্রোফিলের সংখ্যা কমে যায়। ফলে আমাদের যে ইমিউনিটি রয়েছে সেটাও কিন্তু উইক হয়ে যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের নিউট্রোফিলের সংখ্যা কমে যায়। এটা কখন হয়, বোন ম্যারো ডিসঅর্ডার, দিস ইজ এ বোন ম্যারো ডিসঅর্ডার, বোন ম্যারোটা এফেক্টেড হয়ে যায়, ফলে আমাদের নিউট্রোফিলটা কম প্রোডাকশন হয়। এরপরে লিম্ফোসাইটোসিস মানে লিম্ফোসাইটের সংখ্যাটা বেড়ে যাওয়া। যদি কোথাও ফিলিয়া থাকে বা সাইটোসিস থাকে মানে সংখ্যা বেড়ে যায়। ওকে, এটা ভাইরাল ইনফেকশনের সময় কিন্তু আমাদের লিম্ফোসাইটের সংখ্যাটা বেড়ে যায়। ওকে, লাইক টিবি, এইচআইভি, লিউকেমিয়া। ওকে, এই সমস্ত ক্ষেত্রে। এরপরে আমাদের লিম্ফোপিনিয়া, পিনিয়া মানে কমে যায়, লিম্ফোসাইটের সংখ্যাটা কমে যাবে। এটা কখন হয়, ইমিউন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের লিম্ফোসাইটের সংখ্যা কমে যাবে। ওকে, তো এইডসের ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের লিম্ফোসাইটের সংখ্যা কমে যাবে। এরপরে ইউসিনোফিলিয়া, এটা কখন হবে, ফিলিয়া মানে বেড়ে যাবে, ইউসিনোফিলিয়া মানে ইউসিনোফিলসের সংখ্যাটা বেড়ে যাবে। এটা প্যারাসাইটিক ইনফেকশনস বা অ্যালার্জিসের ক্ষেত্রে বেড়ে যায়। প্যারাসাইটিক ইনফেকশন মানে আমাদের ম্যালেরিয়া। ওকে, ম্যালেরিয়া একটা প্যারাসাইট মানে যারা অন্যের দেহে বসবাস করে। আর অ্যালার্জি, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ইউসিনোফিলের সংখ্যাটা বেড়ে যায়। এরপরে আমাদের কাছে রয়েছে মনোসাইটোসিস, মানে মনোসাইটের সংখ্যা বেড়ে যাওয়া। ক্রনিক ইনফেকশন যদি হয় তখন সেই ক্ষেত্রে আমাদের মনোসাইটের সংখ্যা বেড়ে যায়, যেটা কি করে, ফ্যাগোসাইটোসিস করে। লাইক টিউবারকিলোসিস, যেটাকে আমরা টিবি বলে থাকি, টিউবারকিলোসিস, এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হয়, এটা একটা ক্রনিক ইনফেকশন, আর এর ক্ষেত্রে মনোসাইটের সংখ্যা বেড়ে যায়। ওকে, ক্রনিক ইনফেকশন মানে যেটা অত্যন্ত মারাত্মক, যেটা প্রাণঘাতী। ক্রনিক মানে যেটা আমাদের প্রাণঘাতী, যেটাকে ফ্যাটাল বলা হয়। এরপর আমরা কিছু প্রশ্ন দেখে নেব। Which WBC type is most abundant in healthy adult? সব থেকে বেশি কোনটা থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট, দ্যাট ইজ আওয়ার নিউট্রোফিল। এটা 40-70% হয়ে থাকে। ওকে, এরপরে হাই ইউসিনোফিল কাউন্ট, ইউসিনোফিলের কাউন্ট যদি বেড়ে যায়, দ্যাট ইজ ইউসিনোফিলিয়া, ইজ কমনলি সিন ইন, কোন ক্ষেত্রে হয় এটা, প্যারাসাইটিক রিয়াকশন, প্যারাসাইটিক ইনফেকশন, প্যারাসাইট অ্যান্ড অ্যালার্জি। কোনটা, এই যে প্যারাসাইটিক ইনফেকশনস অ্যান্ড অ্যালার্জিস। এরপরে উইচ সেল ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং অ্যান্টিবডি, কোনটা ছিল, আমরা এর আগেও এগুলো জানি, বি লিম্ফোসাইট, এটা আমাদের বি লিম্ফোসাইটের ক্ষেত্রে হতো, বি লিম্ফোসাইটস। এরপরে আ পেশেন্ট উইথ ক্রনিক ইনফ্লামেশন, যার ক্ষেত্রে ক্রনিক ইনফ্লামেশনটা রয়েছে, লাইক টিউবারকুলোসিস, উড লাইকলি শো অ্যান ইনক্রিজ ইন, কি বেড়ে যাবে, তার ক্ষেত্রে মনোসাইটটা বেড়ে যাবে। আর এটাকে আমরা কি বলতাম, মনোসাইটোসিস। ওকে, হুইচ ডব্লিউবিসি রিলিজেস হিস্টামিন, হিস্টামিনটা কে রিলিজ করে ডিউরিং অ্যালার্জিক রিয়াকশন, দ্যাট ইজ আওয়ার বেসোফিল। ওকে, এটা কি কি রিলিজ করে, হিস্টামিন, হেপারিন,
আর সেরোটোনিন। Okay. Which WBC type increases significantly during chronic bacterial infection? Chronic bacterial infection like tuberculosis এর ক্ষেত্রে কোনটা বেড়ে যায়? আমাদের মনোসাইট, যেটা আমাদের মনোসাইটোসিস আমরা বলেছি। ওকে, আজকের মতো এখানেই। তোমরা আমাদের লেকচার পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবে। আজকে লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো স্পেসিফিক ডাউট থাকে, কোয়েরি থাকে, তখন অবশ্যই কমেন্টে সেটা জানাবে। আজকের লেকচারটা কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল। Okay, so thank you so much for attending today's class. I hope you liked it, you enjoyed it. I hope to see you in the next class. Till then, stay on, take care, goodbye.